সবাই জয়েন করতে থাকো। তোমরা জয়েন করতে করতে আমি কিছু লেখা লিখি। তো জয়েন করতে থাকো, আমরা জয়েন করতে করতে কয়েকটা ম্যাথের আমরা প্রশ্ন লিখে দিই। আচ্ছা, সবাই একটু খেয়াল করে দেখি আমরা কি পরিমাণ জয়েন করছি, একটু দেখি। সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। যারা এখনো অ্যাটেন্ডেন্স দাও নাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। যারা এখনো অ্যাটেন্ডেন্স দাও নাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। যারা অ্যাটেন্ডেন্স দাও নাই তারা অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দাও। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমাদের মেইন যে ম্যাথগুলা, আমাদের ম্যাক্সিমাম ম্যাথ আমাদের করা শেষ। বিশেষ করে আমাদের স্থির তড়িৎ থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় বেশি আসে ওগুলো হচ্ছে আমাদের তড়িৎ বল, প্রাবল্য এবং বিভব নিয়ে। তো বল, প্রাবল্য, বিভব নিয়ে যতগুলো ম্যাথ আছে, বিশেষ করে ত্রিভুজ চতুর্ভুজের যে ম্যাথগুলা, ওই ধরনের ম্যাথগুলো আমাদের করা শেষ। এবং গত ক্লাসে আমরা আমাদের এই টাইপসের ম্যাথগুলো নিয়ে খুব বেশি ডিপলি আলোচনা করছিলাম এবং আশা করা যাচ্ছে ওই ক্লাসটা যারা প্রপারলি মেনটেন করতে পারছো, প্রপারলি বুঝছো, কোনো কিছু প্রবলেম হয় নাই, তাদের ক্ষেত্রে আশা করি এগুলোতে ঝামেলা হওয়ার কথা না। আমি যত ধরনের হইতে পারে সবগুলো নিয়ে আসার চেষ্টা করছি। তাও যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, এর থেকে বেশি ঘুরাইলেও তোমাদের সমস্যা হবে না ইনশাল্লাহ। এবার আসি, আজকের ক্লাস থেকে হবে কি, আজকের ক্লাস এখন থেকে আমাদের ইম্পর্টেন্ট টপিক্সের মধ্যে আর একটা ইম্পর্টেন্ট টপিক্স আছে, সেটা হচ্ছে আমাদের ধারকত্ব। ওই ধারকত্বটা আমাদের মোটামুটি একটু ইম্পর্টেন্ট, আর অন্যান্য টপিক্সগুলো একটু কম ইম্পর্টেন্ট, বাট আমাদের এমন না যে আসবে না, তো অনেক সময় আসে ওগুলো থেকে। ওই কারণে আমি প্রত্যেকটা জিনিস টাচ করে যাব, আজকে যতটুকু যাইতে পারি। তবে আমরা আজকে তড়িৎ দ্বিমেরুটাও পড়বো, তবে আজকে আমরা গাউস পড়বো না।
আমরা হয়তো তড়িৎ দ্বিমেরু পরে আমরা পড়ার পর আমরা ধারকত্বের ভিতর ঢুকবো। ধারকত্বের সবগুলা ম্যাথ করানো আজকে পসিবল হবে না, আমরা নেক্সট ক্লাসে ধারকত্বের বাকি ম্যাথগুলো এবং আমাদের গাউস নিয়ে আমরা ক্লাস আমাদের স্থির তড়িৎটা ফিনিশিং দিয়ে দিব। তো আজকে আমাদের এই দুইটা ম্যাথ হচ্ছে আমি দেখাচ্ছি শুধুমাত্র তোমাদের ফর্মুলাটা আছে ওই কারণে, বা আমাদের একটু মনে করায় দেওয়ার জন্য। তো আমরা একটু ভালো করে খেয়াল করে দেখি। তোমরা এই দুটো ফর্মুলা জানো, একটা হচ্ছে W ইকুয়ালস টু QV। W ইকুয়ালস টু QV আমরা জানি যে কৃতকাজের ফর্মুলা, কিউ আধানকে বি বিভব পার্থক্যের কোন একটা আমাদের বি বিভব পার্থক্যে কিউ আধানকে আমার আনতে যে পরিমাণ কাজ করা লাগে সেটা হচ্ছে W। এখন একটু ভালো করে খেয়াল করো, তাহলে আমরা বলতে পারি আমাদের আধানকে, যে আধানকে স্থানান্তর করব এটা হচ্ছে সেই আধানের মান, আর বি হচ্ছে আমাদের যে বিভব পার্থক্যটা কার্যকর থাকে, ওই আধানকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেই কাজটা হচ্ছে কৃতকাজ হচ্ছে W। আমরা তড়িৎচালক শক্তির মধ্যেও পড়াইছিলাম। এখন আসি আমাদের চলতরিতে কিন্তু আমরা এই ধরনের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছিলাম। আরেকটা হচ্ছে আমাদের বিভব এবং প্রাবল্যের মধ্যে সম্পর্ক। তোমরা এর আগে আমাদের প্রথম ক্লাসে, ম্যাথের প্রথম ক্লাসে আমাদের প্রাবল্য এবং বলের মধ্যে সম্পর্ক পড়ছিলাম, F ইকুয়ালস টু হচ্ছে QE। একইভাবে আমাদের বিভব এবং প্রাবল্যের মধ্যে সম্পর্ক আছে, B ইকুয়ালস টু হচ্ছে ED। এর মানে প্রাবল্যকে দূরত্ব দ্বারা ভাগ করলে বিভবটা পেয়ে যাব, অথবা E ইকুয়ালস টু বলা যায় B/D। এর মানে বিভবকে যদি আমি দূরত্ব দ্বারা ভাগ করি আমি প্রাবল্যটা পেয়ে যাব। এবার আসি আমাদের এখানে কি বলা হলো, আমরা এখনো ডিফারেন্সিয়েশন ফর্মুলা যাচ্ছি না, একটু পরে ডিফারেন্সিয়েশন ফর্মুলাটা আমরা বলে দিব। একটি মোটর গাড়ির ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য, তাহলে বিভব পার্থক্যটা হচ্ছে 12 ভোল্ট। বলা হলো 2.5 কুলম আধানকে, তাহলে ভোল্টেজ বি এর মান হচ্ছে এটা আর কিউ এর মান হচ্ছে এটা, আধানকে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তে স্থানান্তরে। তাহলে একটু খেয়াল করে দেখো, আমার ব্যাটারির মনে করো এটা আমার ধনাত্মক প্রান্ত, এটা আমার ঋণাত্মক প্রান্ত, তাহলে আমার এখানে কোন একটা সামহাও কোন একটা রোধ আছে। এখন একটু খেয়াল করে দেখো, আমার কোন একটা ধনাত্মক আধান, এটা কেমন ধনাত্মক আধান না? ধনাত্মক আধানের কাজ কি? ধনাত্মক আধান কোন দিক থেকে কোন দিকে যায়? সাধারণত আমার ধনাত্মক আধান এদিক থেকে এদিকে অটোমেটিক যাবে, ঠিক কি না? কারণ এখানে হচ্ছে উচ্চ বিভব পজিটিভ আর এখানে হচ্ছে নিম্ন বিভব। ধনাত্মক আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে। তাহলে আমার কোন একটা আধান যদি সে ধনাত্মক হয়, তাহলে দেখো তার সেই ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে অটোমেটিক যায়, তাহলে স্বভাবতই একটা ধনাত্মক আধান এদিক থেকে এদিকে আমার যাবে। কিন্তু আমার কথা হচ্ছে যদি আমি সেই আধানটাকে ঋণাত্মক থেকে ধনাত্মক দিকে আনতে চাই, তাহলে বলো একটা ধনাত্মক আধান কি ঋণাত্মক থেকে ধনাত্মক অটোমেটিক আসবে? না, ধনাত্মকের কাজ হচ্ছে সে অটোমেটিক উচ্চ থেকে নিম্ন বিভবের দিকে যাবে, প্লাস থেকে মাইনাসের দিকে। এখন যদি কখনো উল্টা কাজটা করা লাগে, অর্থাৎ তাকে যদি আমি ঋণাত্মক বা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে আনতে চাই, সে কিন্তু নিজে নিজে আসে না, সে এটার বিরোধিতা করে, তাহলে তাকে এটার বিরোধিতা করে তাকে কষ্ট করে নিয়ে আসতে হবে। এই নিয়ে আসার জন্যই আমাকে কাজ করা লাগতেছে। আমি যদি ধনাত্মক থেকে ঋণাত্মক নিতাম কোনো কাজ করা লাগতো না, সে অটোমেটিক যাইতো। কাজ করতেছি কারণ ঋণাত্মক থেকে ধনাত্মক আনতেছে, এই ঋণাত্মক থেকে ধনাত্মক আনতে যে পরিমাণ কাজ করতেছি সেটা হচ্ছে তার আধানের পরিমাণ এবং বিভব পার্থক্য গুণফলের সমান। 2.5 × 12 তাহলে 30 জুল পরিমাণ কৃত কাজ আমাদের কাজ করতে হয়। এবার এসো আমাদের 2.9, এগুলো তপন স্যারের বইয়ে। আমাদের 2.9, একটি সুষম তড়িৎ ক্ষেত্রে 50 সেন্টিমিটার ব্যবধানে, এর মানে ব্যবধান হচ্ছে কত? 50 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুটি বস্তুর বিভব পার্থক্য 200 ভোল্ট। তাহলে আমাদের মনে করো এটা হচ্ছে আমার একটা পজিটিভ পাথ, এটা হচ্ছে আমার পজিটিভ পাথ, আর এখানে হচ্ছে আমার মনে করো এটা নেগেটিভ লেয়ার আছে। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আমার উচ্চ বিভব আর এটা হচ্ছে আমার কেমন বিভব? নিম্ন বিভব। তাহলে আমরা বলতে পারি এটা যদি উচ্চ বিভব হয়, এটা যদি নিম্ন বিভব হয়, তোমাকে বলছে তাদের ব্যবধান বা দূরত্ব সেটা হচ্ছে কত? D ইকুয়ালস টু হচ্ছে 50 সেন্টিমিটার মানে 0.5 মিটার। এবং বলা হলো তাদের বিভব পার্থক্য, এই দুইটা প্রান্তের মধ্যে যে বিভব পার্থক্য সেই বিভব পার্থক্য B ইকুয়ালস টু হচ্ছে 200 ভোল্ট। এখন আমার কথা হচ্ছে তড়িৎ প্রাবল্য সবসময় কোন দিক থেকে কোন দিকে কাজ করে? তড়িৎ প্রাবল্য মানে হচ্ছে একক ধনাত্মক আধানের উপর বল। তাহলে একটা একক ধনাত্মক আধান এখানে রাখলে এই প্লাস তাকে এদিকে ধাক্কা দিবে, এই মাইনাসটাকে টেনে নিবে। এক কথায় প্লাস থেকে মাইনাসের দিকে একটা কি থাকবে ভাইয়া? প্লাস থেকে মাইনাসের দিকে একটা প্রাবল্য থাকবে। ওই প্রাবল্য বা এই ক্ষেত্রের যে তীব্রতা, এই ক্ষেত্রের তীব্রতা বলা যায় বা প্রাবল্য বলা যায়, ইন্টেন্সিটি, ওই প্রাবল্য ই আমাকে বের করতে হবে। তাহলে আমরা বলতে পারি E ইকুয়ালস টু B/D, B এর মান দেওয়া আছে, D এর মান দেওয়া আছে, ক্যালকুলেশন করলে আনসারটা বের হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত আনসারটা। হ্যাঁ, তাহলে আমরা আশা করি এটাতে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না।
আচ্ছা, কে বলতেছে ভাই ঝাপসা? ঝাপসা নাকি? এই কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না? আমি তো ক্লিয়ারই দেখতেছি, আমার পর্যন্ত ক্লিয়ার দেখা যাচ্ছে, তোমাদের ঝাপসা কেন লাগতেছে? আচ্ছা, হালকা যদি ঝাপসা হয় ক্লিয়ার থাকার কথা। আমি ফোনে একটু হালকা কাজ করতে হবে, দেন এরপর আবার আগের মতো কোয়ালিটি আসবে। মানে হচ্ছে আজকে তোমরা হয়তো ওই গত দিনকার মতোগুলো কোয়ালিটি পাচ্ছ না, নেক্সট ক্লাস থেকে ঠিকই আবার আগের মতোই পাবা। একটু হালকা প্রবলেম হয়েছে, ওটা আমি সলভ করে বলবো শীঘ্রই। তো দেখি তাহলে আমাদের এই দুইটা ম্যাথ আমরা করলাম। এখন আসি এর পরের ম্যাথ। এর পরের ম্যাথ করার সময় আমরা একটা কনসেপ্ট নিয়ে আগাবো, ওই কনসেপ্টটা আমরা ব্যাখ্যা করছিলাম হচ্ছে আমাদের আমাদের থিওরিতে আমরা ব্যাখ্যা করছিলাম। সেই কনসেপ্টটা আমরা বলি। মনে করো আমরা যদি বলি কোন একটা গোলাকার পরিবাহী যদি নিই, আমরা মনে আছে বলছিলাম গোলাকার পরিবাহীর ক্ষেত্রে কি হয়, গোলাকার পরিবাহীর ক্ষেত্রে যদি আমি কোনো আধান দিই, এই আধানগুলা তার কোথায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, পৃষ্ঠের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি কোন একটা গোলাকার পরিবাহীর মধ্যে আধানগুলা তার পৃষ্ঠের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এবং আমাদের মনে করো এই গোলাকার পরিবাহী, তার ব্যাসার্ধ হচ্ছে আর। এখন আমরা কয়েকটা বিন্দু নিব, কয়েকটা বিন্দু যদি নিই, এক নম্বর বিন্দু হচ্ছে আমরা এই বিন্দু নিলাম, এই বিন্দুর দূরত্ব হচ্ছে সাপোজ ধরে নিলাম আর এ। আরেকটা বিন্দু আমরা নিলাম বি বিন্দুটা কোথায়, পৃষ্ঠে আছে, তাহলে বি বিন্দুর দূরত্ব হচ্ছে আর বি, সেটা আমরা আর ধরতে পারি। আরেকটা বিন্দু আমি নিব, এটা হচ্ছে আমাদের, তাহলে একটা হচ্ছে গোলকের ভিতরে নিলাম, আরেকটা হচ্ছে গোলকের পৃষ্ঠে নিলাম, আরেকটা বিন্দু নিব গোলকের বাইরে। তো আমি ধরে নিলাম আমার এই পয়েন্টটার নাম হচ্ছে সি বিন্দু এবং এর দূরত্ব হচ্ছে আর সি। এবার তোমরা কয়েকটা কথা তোমাদেরকে না বললেই নয়, তো আমরা একদিকে আমাদের এখানে আমরা করব যে বিভিন্ন বিন্দুতে প্রাবল্য এবং বিভব বের করব। তাহলে আমি একটু এখানে আমাদের প্রাবল্য বিভবের ফর্মুলাগুলো লিখব। তাহলে আমি একটু খেয়াল করে দেখি, এখানে প্রথমে আমরা বসাবো বিন্দু, আবার টোটাল বিন্দু আছে ভাইয়া 3টা। তাহলে আমরা 3টা ঘর করি, 1টা 2টা 3টা। এক জায়গায় করব এ বিন্দুর জন্য, আরেক জায়গায় করব বি বিন্দুর জন্য, আরেক জায়গায় সি বিন্দুর জন্য। এটাকে আমি দুইটা ফরম্যাটে ভাগ করি। আমাদের এদিকে আমরা বের করব আমাদের প্রাবল্যগুলা, এদিকে বের করব প্রাবল্য, আর এদিকে বের করব হচ্ছে আমাদের বিভব। এখন আমি আর আগের মতো ব্যাখ্যায় যাব না, আমি শুধুমাত্র কথাগুলা বলবো। কথাগুলা যদি বলি তাহলে আমরা এভাবে বলতে পারি যে আমার এখানে কয়েকটা কথা মাথায় রাখতে হবে। প্রথমত আসি বিভবের ক্ষেত্রে। বিভবের ক্ষেত্রে আমার কি হবে, বিভবের ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের গোলকের ভিতরে সকল বিন্দুতে বিভব সমান, এবং সেই বিভব কার সমান, পৃষ্ঠের বিভবের সমান। তাহলে আমরা বলতে পারি গোলকের ভিতরের সকল বিন্দুতে বিভব কেমন, বিভব সমান এবং এই সমানটা কার মান, এবং তা কার সমান, এবং তা পৃষ্ঠের বিভবের সমান, এবং তা কার সমান, পৃষ্ঠের বিভবের সমান। এর মানে তোমরা একটা জিনিস বুঝতে পারতেছো, কখনো যদি তোমাকে বিভব বের করতে বলে, বিভব যদি বলা হয় তোমাকে গোলকের ভিতরে বের করতে, তোমাকে বলা হলো কি ভিতরে বের করতে বিভব, তাহলে যদি কখনো ভিতরে বিভব বের করতে বলে, তুমি কি ভিতরে বের করবা নাকি পৃষ্ঠে বের করবা? অবশ্যই পৃষ্ঠে বের করবা, কারণ ভিতরের প্রত্যেকটা বিন্দুতে বিভব কেমন, সমান। তাহলে ভিতরের প্রত্যেকটা বিন্দুতে যদি বিভব সমান হয়, তাহলে আমরা একটা কথা বলতে পারি একেবারে পৃষ্ঠ থেকে শুরু করে ভিতরের সকল বিন্দুতে বিভব সমান। তাহলে আমি ভিতরে বের করতে বললে আলটিমেটলি আমি পৃষ্ঠটাই বের করব। এবার আসি বিভবের ফর্মুলা। আমরা জানি বিভবের ফর্মুলা এখানে লিখে দিই, ভি ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর। এখানে আর মান হচ্ছে আমার দূরত্বটা। আর যদি আমাকে বলা হয় প্রাবল্যের ফর্মুলা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। এটা হচ্ছে আমার দূরত্বের ব্যস্তানুপাতিক, এটা হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক। এর মানে দূরত্ব যত বাড়ে বিভব তত কমে, দূরত্ব যত বাড়ে প্রাবল্য তত কমে, হ্যাঁ, ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবার আসি, এটা গেল আমার বিভবের ক্ষেত্রে। আর প্রাবল্যের ক্ষেত্রে আমরা কি বলবো ভাইয়া, প্রাবল্য যখন আসবে, প্রাবল্যের ক্ষেত্রে আমরা বলতে পারবো যে আমরা যে জিনিসটা বলতে পারবো প্রাবল্যের ক্ষেত্রে বলা যায় আমাদের ভিতরে কি কোনো আধান আছে? আমরা জানি গোলাকার কোন একটা পরিবাহীর মধ্যে আধানগুলো তার পৃষ্ঠে ছড়িয়ে ছিটিয়ে থাকে।
তাহলে পৃষ্ঠে যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে আমরা একটা কথাই বলতে পারি তার পৃষ্ঠে আধানগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, এর মানে ভিতরে কোনো কি নাই, আধান নাই। তাহলে আমরা বলতে পারি ভিতরে যেহেতু কোনো আধান নাই, অতএব গোলকের ভিতরে যে কোনো বিন্দুতে প্রাবল্য কত, শূন্য। তাহলে আমরা বলতে পারি গোলকের ভিতরে গোলকের ভিতরের যে কোনো বিন্দুতে গোলকের ভিতরের যে কোনো বিন্দুতে প্রাবল্য কেমন, প্রাবল্য শূন্য। এবং বলতো আধানগুলো কোথায় আছে, পৃষ্ঠে। আধান সবচেয়ে বেশি কোথায়, পৃষ্ঠে। তাহলে আমরা বলতে পারি পৃষ্ঠে যেহেতু আধান সবচেয়ে বেশি, এই পৃষ্ঠে প্রাবল্য হচ্ছে ম্যাক্সিমাম বা সর্বোচ্চ। আর পৃষ্ঠ থেকে যেহেতু বাইরের দিকে আর কোনো তো আধান নাই, আধান তো পৃষ্ঠের মধ্যে আছে, যত বাইরের দিকে যাবে আধানের ডেনসিটিটা তত কমতে থাকবে, আলটিমেটলি যত দূরত্ব বাড়বে তত আমার দেখা যাবে প্রাবল্য কমতে থাকবে এই সূত্র অনুযায়ী। এবার আসো তাহলে আমরা প্রথমত আমরা গ্রাফ ড্র করি। গ্রাফ যদি ড্র করি তাহলে খেয়াল করো, 1 নম্বর গ্রাফ আমাদের এটা হচ্ছে আমাদের 1 নম্বর গ্রাফটা হচ্ছে আমাদের প্রাবল্য ভার্সেস আমাদের দূরত্ব, আর 2 নম্বর গ্রাফটা হচ্ছে আমাদের বিভব ভার্সেস দূরত্ব। তাহলে আমি সাপোজ ধরে নিলাম এই যে আমার এই পয়েন্টটা হচ্ছে আমার গোলকের ব্যাসার্ধ। হ্যাঁ, গোলকের ব্যাসার্ধ নাম দিলাম মনে করো বড় হাতের আর, গোলকের ব্যাসার্ধটাকে। এই পয়েন্ট হচ্ছে গোলকের ব্যাসার্ধ বড় হাতের আর, আর এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে কি তার সেন্টার। তাহলে যদি তুমি প্রাবল্যের ক্ষেত্রে চিন্তা করো তাহলে বলো তো প্রাবল্য গোলকের সেন্টারের প্রাবল্য কত, শূন্য। গোলকের সেন্টারের প্রাবল্য কত, শূন্য। এরপরে সেন্টার থেকে যতই বের হও না কেন আলটিমেটলি ভিতরে সব বিন্দুতে প্রাবল্য কেমন, সমান। তাহলে আমরা ভিতরে সব বিন্দুতে প্রাবল্য হচ্ছে কত, শূন্য। তাহলে আমাদের এখানেও শূন্য, এখানেও শূন্য, এখানেও শূন্য, এখানেও শূন্য। তাহলে এই যে গ্রাফটা এরকম যাবে। এরপর পৃষ্ঠে প্রাবল্য কেমন, সর্বোচ্চ। তাহলে পৃষ্ঠে এসে প্রাবল্যটা সর্বোচ্চ হয়ে গেল। দেন পৃষ্ঠে যে প্রাবল্য সর্বোচ্চ হলো, এরপর দূরত্ব বাড়তে বাড়তে প্রাবল্য আবার কি হবে, কমতে থাকবে। তাহলে আমার গ্রাফটা দেখতে এরকম একটি শেপ হবে, এটা হচ্ছে আমার প্রাবল্যের গ্রাফ। আর যদি বিভব নাও, সেন্টারের বিভব কিন্তু সর্বোচ্চ এবং পৃষ্ঠেও বিভব কেমন, সর্বোচ্চ। আর সেন্টার থেকে পৃষ্ঠ সব জায়গায় বিভব কেমন, সমান। বিভব যদি সমান, এর পরে আমরা বলতে পারি আমাদের বিভব আস্তে আস্তে কমতে থাকে। তাহলে আমাদের এটা হচ্ছে আমার মেইন থিংটা। আর আরেকটা প্রশ্ন তোমারে করতে পারে ভাইয়া, সেই প্রশ্নটা কি, আমার মনে করো কিউ আধানকে এখানে মনে করো এ থেকে বিতে নিতে কৃত কাজ কত, অর্থাৎ কিউ পরিমাণ একটা আধান আছে, তাকে তুমি কোথায় নিবা, এ থেকে বিতে নিবা। আচ্ছা এই বিন্দুটা কোথায়, এই বিন্দুটা হচ্ছে ভিতরে, বি বিন্দুটা কোথায়, পৃষ্ঠে। তাহলে কৃত কাজের ফর্মুলা কি, তাহলে আমরা এটা এখানে না করে ডাইরেক্ট নিচে করি। কৃত কাজের ফর্মুলা W = হচ্ছে Q * V। তাহলে কিউ আধানের একটা মান আছে। এবারে বলো বি মানে কি, বিভব পার্থক্য। তাহলে এ এবং বি বিন্দুর বিভব কত, অবশ্যই শূন্য। কেন, কারণ আমরা বলছিলাম গোলকের ভিতরে সকল বিন্দুতে বিভব সমান। তাহলে এই বিন্দুর বিভব যা বি বিন্দুর বিভব সেম, এর মানে আমরা বলতে পারি বিভব পার্থক্য হচ্ছে শূন্য, আলটিমেটলি কোনো কাজ করা লাগে না। তাহলে আমরা বলতে পারি কোন একটা পরিবাহী গোলক যদি নিই, ওই পরিবাহী গোলকের ভিতরে কোনো বিন্দুতে আধান স্থানান্তরের কৃত কাজ হচ্ছে শূন্য। আধানকে স্থানান্তর করার সময় যে পরিমাণ কাজ করা লাগে সেই কৃত কাজের মান হচ্ছে শূন্য। এবারে সব প্রাবল্য কোন বিন্দুতে, ভাই এই বিন্দুতে। এই বিন্দুটা ভাইয়া কোথায়, এই বিন্দুটা হচ্ছে গোলকের ভিতরে। যেহেতু এই বিন্দু গোলকের ভিতরে, তাহলে তার প্রাবল্য কত, শূন্য। তাহলে ডাইরেক্ট आंसर প্রাবল্য হচ্ছে শূন্য। এবার আসি এই বিন্দুর বিভব। এবার বলো এই বিন্দুটা কোথায় আছে, গোলকের ভিতরে। তাহলে গোলকের ভিতরে কোন বিন্দুতে বিভব কার সমান, পৃষ্ঠের সমান। তাহলে ভিতরে বললে তুমি কখনো ভিতরে বের করবে না, তুমি বের করবে পৃষ্ঠে। তাহলে আমরা বলতে পারি 1/4πε0 আধান যেটা বলবে আধানের মান, এটার আধানের মান দিয়ে দিবে, ডিভাইডেড বাই দূরত্ব কোনটা নিবা, পৃষ্ঠেরটা নিবা। তাহলে আমরা এখানে দূরত্ব যেটা নিচ্ছি সেটা হচ্ছে আমার পৃষ্ঠের দূরত্ব নিচ্ছি। এবার আসে বি বিন্দু কোথায় আছে, পৃষ্ঠে। তাহলে আমরা বলতে পারি পৃষ্ঠে প্রাবল্য সর্বোচ্চ, বিভব সর্বোচ্চ, এবং সেটা হচ্ছে দূরত্বের উপর ডিপেন্ড করে। তাহলে E = আমরা বলতে পারি 1/4πε0 Q ডিভাইডেড বাই, যেহেতু বি বিন্দু পৃষ্ঠে আছে তাহলে পৃষ্ঠের দূরত্ব যা সেই দূরত্ব স্কয়ার। এবার আসো আমাদের বিভবের ক্ষেত্রে B = হচ্ছে 1/4πε0 ইনটু Q ডিভাইড বাই দূরত্ব কোনটা হবে, এটা তো আমরা অলরেডি আগে বেরই করে ফেলছি। পৃষ্ঠের বিভব যা ভিতরের বিভব সেম, তাহলে ভিতরের মতই, তাহলে পৃষ্ঠেরটা কাউন্ট করব 8। এবার আসো সি বিন্দুরা কোথায় ভাইয়া, সি বিন্দুরা গোলকের বাইরে।
যেহেতু সি বিন্দু গোলকের বাইরে, তাহলে বাইরে এক কথায় বাইরে সবসময় যে দূরত্ব সেই দূরত্বটা তোমার কাউন্ট করতে হবে, কারণ বাইরে দূরত্বের সাপেক্ষে এটা কমতে থাকে, দূরত্বের সাপেক্ষে কমতে থাকে, তাহলে দূরত্ব যত বাড়বে তত এটা কমবে। তাহলে তুমি দূরত্ব কোনটা কাউন্ট করবা, যে পয়েন্টে সেই পয়েন্টের দূরত্ব। যেমন ফর এক্সাম্পল তুমি এ পয়েন্ট নিলে, এ পয়েন্টে যা পাবা এই পয়েন্টে কিন্তু সেম পাচ্ছ না, কারণ দূরত্বটা চেঞ্জ হচ্ছে। তাহলে আমাকে বাইরের ক্ষেত্রে বাইরের দূরত্ব নিতে হবে। তাহলে আমরা বাইরের দূরত্ব কত, আর সি, তাহলে এখানে পাবো ই ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট। তাহলে ফর্মুলা কি হবে, কিউ ডিভাইডেড বাই কোন বিন্দু, সি বিন্দু, আমাদের গোলকের বাইরে। গোলকের বাইরে প্রাবল্য বিভব যাই বের করো সেটা হচ্ছে দূরত্ব যেটা সেটাই কাউন্ট করতে হবে। দূরত্ব হচ্ছে আর সি, তাহলে আর সি হোল স্কয়ার। একইভাবে আমরা বলতে পারবো বিভব বি ইকুয়ালস টু হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই দূরত্ব কত, অবশ্যই আর সি। তাহলে আমরা আর সি কাউন্ট করব। এটা হচ্ছে আমাদের প্রাবল্য এবং বিভব বের হয়ে গেল কোন কোন বিন্দুতে। এই প্রাবল্য এবং বিভবগুলো বের হয়ে গেল গোলকের ভিতরে, পৃষ্ঠে আর বাইরে। তাহলে তোমাকে এই কনসেপ্টটা খুব ভালো করে মাথায় রাখতে হবে, এটা পরীক্ষার জন্য খুবই জরুরি একটা কনসেপ্ট। আমাদের পরীক্ষার জন্য এটা হচ্ছে খুবই জরুরি একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা আমাকে এগুলো কভার করতে হবে। ওকে, তাহলে নেক্সট, তাহলে এখানে এবার আসি পরীক্ষায় প্রশ্নটা কেমন থাকবে। ভাইয়া আমার তো আপনি এই জিনিসটা দেখাইলেন, কিন্তু কথা হচ্ছে ভাই আমার যখন পরীক্ষায় আসবে আমি তো কনসেপ্টটা বুঝলাম, পরীক্ষায় আমি কিভাবে বুঝবো যে আমাকে কি করা লাগবে না করা লাগবে। তাহলে আমি একটা ম্যাথস যদি তোমাকে দেখাই, একটা ম্যাথস করে দেখাইলে তখন তুমি বুঝতে পারবা যে আসলে পরীক্ষায় প্রশ্নটা কিভাবে আসে, যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে। তাহলে পরীক্ষায় তোমাকে এরকম একটা প্রশ্ন আসলো, প্রশ্নটা হচ্ছে আমাদের তপন স্যারের 2.11 তোমরা করে ফেলবা, 11 নম্বরটা, এটা মান বসালে आंसर পেয়ে যাবা। আমি তপন স্যারের 12 নম্বরটা করে দিচ্ছি 2.12। প্রশ্নটা আমি লিখি, একটি গোলাকার পরিবাহীর ব্যাসার্ধ 0.5 মিটার এবং তাতে 10 কুলম আধান দেওয়া আছে। গোলকের কেন্দ্র হতে 1 মিটার এবং 0.1 মিটার দূরত্বে তড়িৎ বিভবের মান নির্ণয় করো। তাহলে একটু ভালোভাবে খেয়াল করে দেখি, আমরা তড়িৎ বিভবের মান নির্ণয় করবো। মনে তোমাদের জন্য লেখাগুলো একটু ছোট মনে হচ্ছে, আজকে একটু যাচ্ছে নাকি অনেকে বলতেছে, আমি একটু লিখে নিচ্ছি আর একটু বড় করে লিখবো এরপরে। আচ্ছা দেখো কি কি দেওয়া আছে, বলা আছে গোলাকার পরিবাহী। সো এটা দেখতে এরকম, ওই গোলাকার পরিবাহীর ব্যাসার্ধ 0.5 মিটার। তাহলে আমরা বলতে পারি এই পরিবাহীর যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ আর, এই আর ইকুয়াল টু হচ্ছে 0.5 মিটার বলা হলো, এবং তাতে 10 কুলম আধান দেওয়া হলো। এটার মধ্যে আমি যে পরিমাণ আধান দিলাম সেই আধানের পরিমাণ কিউ ইকুয়াল টু হচ্ছে 10 কুলম পরিমাণ আধান দিলাম। তাহলে এই 10 কুলম গুলো কোথায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে, তার পৃষ্ঠে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। ম্যাথ করার সময় চিত্র আঁকা লাগবে না, আমি বোঝানোর সুবিধার্থে আঁকতেছি। এবার বললো গোলকের কেন্দ্র হতে 1 মিটার ও 0.1 মিটার দূরত্বে তড়িৎ বিভবের মান কত, মানে তোমাকে বিভব বের করতে বলছে। এক নাম্বার প্রশ্ন বললো কত মিটার দূরত্বে, 1 মিটার। এবার তোমরাই চিন্তা করো এই আর এর মান কত ছিল, 0.5 মিটার। তাহলে 1 মিটারটা কোথায় আছে, নিশ্চয়ই 1 মিটারটা বাইরের কোন একটা বিন্দু। দেখো আমি কোত্থেকে গেস করছি, এর ব্যাসার্ধ দেওয়া ছিল, ওই ব্যাসার্ধ থেকে আমি গেস করে নিছি আমার এখানে যে দূরত্ব সেটা নিশ্চয়ই কোথায়, বাইরে। যেহেতু আমার আরটা 1 মিটারটা 0.5 থেকে বড়, এর মানে বাইরে, আর বাইরে হলে যে দূরত্ব সেটাই কাউন্ট করতে হয়। তাহলে বি ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর। তাহলে কিউ এর মান কত, 10 কুলম, আর এর মান 1, ক্যালকুলেশন করলে आंसर পেয়ে যাবা। এবার 2 নাম্বার বললো কি 0.1 মিটার। আচ্ছা 0.1 মিটার নিশ্চয়ই ভিতরে, বুঝতে পারতেছো। তাহলে ভিতরে কোন বিন্দুতে বিভব কার সমান, পৃষ্ঠের সমান। তাহলে আমাকে বি ইকুয়াল টু লিখতে হবে 1/4 পাই এপসাইলন নট কিউ মান হচ্ছে 10 কুলম ডিভাইডেড বাই
এবারে কিন্তু তোমাকে 0.1 বলছে মানে তুমি 0.1 নিতে পারবে না, কারণ 0.1টা হচ্ছে গোলকের ভিতরে, গোলকের ভিতরে বিভব কার সমান, পৃষ্ঠের সমান, তাহলে তোমাকে পৃষ্ঠের দূরত্ব নিতে হবে 0.5 মিটার। এই জায়গায় আমরা সকলে ভুল করি, আমরা এখানে 0.1 বসাই দিই, আলটিমেটলি 0.1 বসানো যাবে না, কারণ এটা যেহেতু গোলকের ভিতরে তাহলে পৃষ্ঠের সমান। এই কনসেপ্টটা আমাকে বুঝতে হবে। তা আশা করি এখানে কারো বুঝতে সমস্যা নাই। যদি সমস্যা থাকে কমেন্টে অবশ্যই জানাও, কমেন্টে বলে দাও যে তোমার সমস্যা আছে, দেন আমি তোমাকে ওই জিনিসটা রিকভার করে দিব। যদি এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্টে বলে দাও, তাহলে আমি তোমাকে আনসারটা দিয়ে দিচ্ছি। এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে দিয়ে দাও, আমি তোমাকে আনসার বলে দিব। আর প্রাবল্যের ফর্মুলা জানো, E = -dv/dr। অনেক সময় আমাদের ইকুয়েশন দেওয়া থাকলে তখন এই জিনিসগুলো লাগে, আপাতত আমি আর বলতেছি না, যেহেতু থিওরিতে বলছিলাম। তো আমাদের এই রিলেটেড প্রশ্নগুলো শেষ, বিভব আমার এই পর্যন্তই, প্রাবল্য বিভব এতটুকু পর্যন্তই। এবার আমরা ঢুকবো হচ্ছে তড়িৎ দ্বিমেরুর মধ্যে। একটু ওয়েট, তার আগে আমরা আর অন্য কোনো কিছু পাই কিনা দেখি, ইউনিক যেগুলো পাবো সেগুলো আগে পড়াই ফেলি। আচ্ছা, তাহলে এখন আমাদের বাকি আছে হচ্ছে তড়িৎ দ্বিমেরু। আমরা এখন তোমাদের তড়িৎ দ্বিমেরুটা পড়াই ফেলবো। সবাই একটু ওয়েট করি। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, আমাদের এর আগে তো তাহলে আমরা তড়িৎ দ্বিমেরুটা আমরা একটু বলে ফেলি। হ্যাঁ, তড়িৎ দ্বিমেরু জিনিসটা আমরা একটু বলে ফেলি। তাহলে সবাই একটু ভালো করে খেয়াল করি, তড়িৎ দ্বিমেরুর প্রথমে আমরা ডেফিনেশনটা যদি দিই, আমরা যদিও তড়িৎ দ্বিমেরু পুরোটা আমরা কভার করছিলাম, তড়িৎ দ্বিমেরু যে অংশটা আছে এই পুরোটা আমরা কভার করছি। এখন ওই তড়িৎ দ্বিমেরুটা তোমাদেরকে আমরা একটু দেখাবো, একটু ভালো করে খেয়াল করে দেখি। প্রথমত আসি, তড়িৎ দ্বিমেরু হওয়ার কি শর্ত ছিল। তড়িৎ দ্বিমেরু হওয়ার শর্ত ছিল আমাদের দুইটা আধান থাকবে, একটা হচ্ছে আমাদের প্লাস কিউ আর একটা হচ্ছে মাইনাস কিউ। তাহলে আমরা দুইটা আধান নিয়ে সবসময় কাজ করব, একটা হচ্ছে প্লাস কিউ আর একটা হচ্ছে মাইনাস কিউ। তাহলে প্লাস কিউ এবং মাইনাস কিউ মানে দুইটা আধান যদি আমাদের কাছে থাকে, দুইটা আধান যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা যে জিনিসটা বলতে পারি এখানে, তাহলে এই দুইটা আধানের বৈশিষ্ট্য কি, এই দুইটা আধানের বৈশিষ্ট্য হলো আমাদের দুইটা আধানের মান সমান, তবে এরা কেমন ধর্মী, তবে এরা বিপরীতধর্মী। মান সমান তবে কেমন ধর্মী ভাইয়া, মান সমান তবে বিপরীতধর্মী, এবং এরা হচ্ছে আমার ক্ষুদ্র মানের আধান, ক্ষুদ্র মানের আধান। তাহলে আমি কতটা পাইলাম এখানে, এখানে আমরা যে জিনিসটা বলতে পারি, আমার তড়িৎ দ্বিমেরুটা আমার যে
আধান দুটো থাকবে, ওই আধান দুইটার মান সবসময় সমান হবে এবং এর বিপরীতধর্মী হবে। তাহলে পরীক্ষায় তোমাকে দুইটা আধান দেওয়া থাকবে না, একটা দেওয়া থাকবে, মানে কিউ এর মান দেওয়া থাকবে। কিউ দেওয়া থাকবে মানে তুমি বুঝতে পারতেছো এটা প্লাস কিউ একটা থাকবে, মাইনাস কিউ থাকবে। আর কিউ বলতে আমি ধনাত্মক ভ্যালুটাই বুঝতেছি। আর আধানের মানটা সবসময় কেমন হয়? ক্ষুদ্র হয়। তুমি দেখো ম্যাথ করার সময় তোমাকে ভ্যালুগুলা ছোট ছোট কিছু ভ্যালু দিবে। তাহলে আমরা অলরেডি জেনে গেলাম এগুলো হচ্ছে আধানের বৈশিষ্ট্য। এরপর আমার মনে করো এখানে একটা আধান আছে, এদিকে একটা মনে করো আধান আছে, এই আধানটাকে আমরা বলতেছি মাইনাস কিউ। আর আমরা একটু বড় করে লিখি, এইদিকে একটা আমাদের আধান আছে, এই আধানটাকে আমরা বলতেছি মাইনাস কিউ। আর এইদিকে আমাদের একটা আধান আছে, এই আধানটাকে আমরা বলতেছি মনে করো, এই আধানটাকে আমরা বলতেছি প্লাস কিউ। তাহলে আধানের পরিমাণ হচ্ছে কিউ, একটা মাইনাস কিউ আর একটা প্লাস কিউ। এবং ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা বলছিলাম তাদের মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বটা তোমরা যেহেতু ক্যালকুলেশন এখন জানো, তোমরা জানোই যে আমরা ক্যালকুলেশনের সময় মধ্যবিন্দু ধরে আমরা ক্যালকুলেশন করছিলাম। ওই কারণে আমরা যদি পুরো দূরত্বকে 2d ধরি, তাহলে এই মাঝখানেরটাকে আমরা এটাকে d ধরতে পারবো। তো ওই কারণে তুমি আধান দুইটার মধ্যবর্তী দূরত্বকে সবসময় কি দ্বারা প্রকাশ করবা? টুয়াইস এল দ্বারা প্রকাশ করবা। তাহলে টুয়াইস এল মানে কি? আধান দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি দ্বারা প্রকাশ করি? 2l। আবারও বলতেছি 2l মানে আধান দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আধান দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত? টুয়াইস এল। আধান দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি টুয়াইস এল হয়, এবার তোমার একটা রাশি আসে, সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এই তড়িৎ দ্বিমেরু ভ্রামক দিয়ে আমরা এখন ম্যাথ করব। ওই কারণে তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা আমি আগে একটু বলে দিই। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক জিনিসটা আসলে কি? তড়িৎ দ্বিমেরু ভ্রামককে আমরা সব সময় কিউ দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? কিউ দ্বারা প্রকাশ করি। পি দ্বারা প্রকাশ করি। কিউ তো আমার আধান। তড়িৎ দ্বিমেরু ভ্রামককে আমরা পি দ্বারা প্রকাশ করি। তাহলে একটু ভালো করে খেয়াল করো, তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি ইকুয়াল টু আমরা বলতে পারবো যে কোন একটা আধানের মান, শুধু মান ইনটু তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমি কি বললাম? আধান, যে কোন একটা আধানের মান ইনটু আধান দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে টুয়াইস এল। টুয়াইস এল মানে কিন্তু আধান দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এই আধান দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে টুয়াইস এল। এটাকে আমরা বলি কি? তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি। এবং এই তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি হচ্ছে একটা কি রাশি ভাইয়া? 2ql এভাবে লিখতে পারি। এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। যদি একটা ভেক্টর রাশি হয়, তাহলে আমরা বলতে পারি এখানে দূরত্ব এটাও একটা ভেক্টর রাশি, পিও একটা ভেক্টর রাশি। প্রশ্ন হলো, যদি তড়িৎ দ্বিমেরু ভ্রামক একটা ভেক্টর রাশি হয়, তার দিক কোন দিকে একটু খেয়াল করি। এই তড়িৎ দ্বিমেরু ভ্রামক যেটা, তার যে দিক, তার দিক একটু আমরা বলছিলাম তার দিক হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভ এর দিকে। একেবারে ভালো করে মাথা রাখবা, এই জায়গায় তোমরা সবাই ভুল করো। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিক কোন দিকে? নেগেটিভ থেকে পজিটিভের দিকে। আমি ক্লাস লেকচারটা অ্যানিমেশন দিয়ে দেখাইছিলাম, তো তোমাকে জাস্ট মুখস্থ রাখলে হবে। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিক কোন দিকে? মাইনাস থেকে প্লাসের দিকে। তাহলে এটা আর এটা মিলে একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক সৃষ্টি করবে কিনা? করবে। ওই তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিক হচ্ছে কার দিকে? এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। তাহলে তার দিক হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে। আমি আবারও বলতেছি, তড়িৎ দ্বিমেরু ভ্রামক একটা ভেক্টর রাশি, আমার এটার দিক হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে। যদি কখনো একাধিক তড়িৎ দ্বিমেরু থাকে, তখন আমরা কি করব বলতো? আমাদের তাদের ভ্রামক ক্যালকুলেশন করতে হলে কোন পদ্ধতি অবলম্বন করতে হবে? ভেক্টর পদ্ধতি। এর মানে এখানে তোমাকে এটা ভেক্টর পদ্ধতি মানে হচ্ছে এটা ভেক্টর। ওই কারণে একাধিক থাকলে, যদি থাকে, একাধিক থাকলে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব? সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করব। যদি কখনো একাধিক থাকে, আমরা সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আমরা আবারও বলতেছি, তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে যে জিনিসটা হয়, তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে আমরা বলতে পারি তড়িৎ দ্বিমেরু ভ্রামক P = Q * টুয়াইস L। এই যে এখানে কিউ মানে হচ্ছে আধানের পরিমাণ, আর টুয়াইস L মানে হচ্ছে প্লাস এবং মাইনাস দুইটা আধানের মধ্যবর্তী দূরত্ব। এবং এটা হচ্ছে একটা ভেক্টর রাশি, দিক হচ্ছে সবসময় নেগেটিভ থেকে পজিটিভের দিকে। দিকটা মেইন ফ্যাক্টর যদি তুমি সামান্তরিক সূত্র ব্যবহার করতে যাও একাধিক তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ক্ষেত্রে। তাহলে আমাকে এই জিনিসটা প্রাথমিকভাবে জেনে নিতে হবে। আচ্ছা, একটু 1 মিনিট টাইম দাও, আমি একটু ছোট শীট নিয়ে আসি আমার ম্যাথ করানোর সুবিধার্থে। ওকে, তাহলে আমরা জেনে গেলাম তড়িৎ দ্বিমেরু ভ্রামক একটা কি রাশি? ভেক্টর রাশি। দিক হচ্ছে আমার নেগেটিভ আধান থেকে
পজিটিভ আধানের দিকে এবং দিক হচ্ছে কার দিকে, নেগেটিভ আধান থেকে পজিটিভ আধানের দিকে। এই দিকটা আমাকে খুব ভালো করে মুখস্থ রাখতে হবে। তাহলে একটু ভালো করে খেয়াল করি, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিক আমরা জেনে গেলাম এবং তড়িৎ দ্বিমেরুর ফর্মুলাটা আমরা জেনে গেলাম। তাহলে আমি আবার বলতেছি, তড়িৎ দ্বিমেরুর ফর্মুলা আমরা জানি, তড়িৎ দ্বিমেরুর ফর্মুলা জানি এবং আমাদের তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ফর্মুলা জানি। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিক কোন দিকে সেটাও আমরা বলতে পারি। তাহলে একটু খেয়াল করে দেখি, যেহেতু আমরা এই জিনিসগুলো জানি, এখন আমরা আরেকটু সামনের দিকে প্রসিড করি। আমরা তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে আমি আবারও বারবার একটা কথাই বলবো, এখানে তোমরা যে জায়গায় ভুল করো সেটা হচ্ছে দিকটা নিয়ে। তড়িৎ দ্বিমেরু ভ্রামক একটা ভেক্টর রাশি, মানে তার দিক আছে, দিক কোন দিকে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে, দিক কোন দিকে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে। তাহলে এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিক। এবার আসো, এই তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দুইটা ইম্পর্টেন্ট জিনিস বের করতে হয়, একটা হচ্ছে বিভব আর একটা হচ্ছে প্রাবল্য। তোমাকে প্রশ্ন করবে তড়িৎ দ্বিমেরু ভ্রামক যেটা আছে আমাদের, তড়িৎ দ্বিমেরু দিয়ে দিবে, তড়িৎ দ্বিমেরু দিয়ে বলবে তোমাকে তার বিভব বের করো, তার প্রাবল্য বের করো, এবং তোমাকে পরীক্ষায় বিভব এবং প্রাবল্য কি করতে হবে, বের করতে হবে। এবার আসো, যদি বিভব এবং প্রাবল্য বের করতে হয় আমরা কিভাবে বের করব? কোন একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক তার যে কোনো বিন্দুতে বিভব আমি কিভাবে বের করব? তাহলে এখন আসি, আমাকে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কোনটা কি সেটা বুঝতে হবে। তাহলে একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক তুমি চিন্তা করো, সে তড়িৎ দ্বিমেরু চিন্তা করো, এখানে হচ্ছে আমাদের একটা আধান আছে, এখানে আরেকটা আধান আছে, দুইটার মধ্যে দূরত্ব কত, টোয়াইস এল, দুইটার মধ্যে দূরত্ব টোয়াইস এল, এবং এটা হচ্ছে মাইনাস কিউ, এটা হচ্ছে প্লাস কিউ, এটা হচ্ছে তাদের মিডল পয়েন্ট, এটা হচ্ছে কি মিডল পয়েন্ট। এই মিডল পয়েন্ট নাম দিলাম ও। এই মিডল পয়েন্ট থেকে কোন একটা বিন্দুর দূরত্ব, কোন একটা বিন্দুর যে দূরত্ব, ওই দূরত্ব আমি ধরে নিলাম আর। তাহলে আর মানে কি, আর মানে হচ্ছে মিডল পয়েন্ট থেকে কোন একটা বিন্দুর দূরত্ব, এবং কোন একটা মধ্যবিন্দু থেকে কোন একটা বিন্দুর দূরত্ব বা সরণটাকে যে ভেক্টর দ্বারা প্রকাশ করি তাকে কি বলি, ব্যাসার্ধ ভেক্টর বলি। তাহলে ব্যাসার্ধ ভেক্টরের দিক সবসময় কোন দিকে, কেন্দ্র থেকে বাইরের দিকে। তাহলে এটা দিক হবে কেন্দ্র থেকে বাইরের দিকে, এই দিকে। এবং আর তড়িৎ দ্বিমেরুর দিক তো জানো তুমি, এদিক থেকে এইদিকে। তাহলে মধ্যবর্তী কোণ হচ্ছে এটা, এই কোণটাকে আমরা থিটা বলতে পারি। কোণটাকে আমরা কি বলতে পারি ভাইয়া, এই কোণটাকে আমরা বলতে পারি থিটা। এবং এখানে টোটালটা যেহেতু টয়েস এল, তাহলে আমরা বলতে পারি এতটুকু হচ্ছে আমাদের এল, এতটুকু হচ্ছে আমাদের এল। এবার আসো, আমার তড়িৎ দ্বিমেরু ভ্রামকের যে বিভবের যে ফর্মুলা, ওই বিভবের ফর্মুলাটা আমরা কি দিব? আমরা বলছিলাম আমরা নিজেরা একটা ফর্মুলা দিয়ে শিখবো, তপন স্যারের বইতে অনেকগুলো দেওয়া আছে, সেগুলো শেখার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা যেই ফর্মুলা শিখবো, এটা মনে করো ফি বিন্দু, তাহলে ফি বিন্দুতে বিভবের মান বি ফি বলা যায়, অথবা বি বলা যায় 1/4 পাই এপসাইলন নট ফি cos থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার। 1/4 পাই এপসাইলন নট ফি cos থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে একটু খেয়াল করে দেখি, বি মান হচ্ছে বিভব, যে কোন একটা বিন্দুর বিভব, খালি বি দি। তাহলে 1/4 পাই এপসাইলন এর মান জানি, ফি, এই ফি এর মান কিভাবে বের করব? আমরা জানি ফি মান হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, ফি ইকুয়ালস টু কিউ ইনটু টুয়াইস এল। কিউ কে টুয়াইস এল দ্বারা গুণ করলে আমরা ফি এর মান পেয়ে যাব। থিটা মানে কি, এই যে থিটা, আমার থিটার ক্ষেত্রে কিন্তু দিকটা বিবেচ্য, কারণ ভেক্টরের দিক বের করার ক্ষেত্রে আমরা বলছিলাম কোন একটা বিন্দু থেকে দুইটাই যখন বহির্মুখী, ওই মুহূর্তে কোনটা হচ্ছে থিটা। তাহলে খেয়াল করো, এখানে মিডল পয়েন্ট যেটা, এখানে কিন্তু আমার ভ্রামকের দিকটা এইদিকে, অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর দিকটা এইদিকে, আর আমাদের ব্যাসার্ধ ভেক্টরের দিক হচ্ছে এইদিকে। তাহলে এই কোণটা হচ্ছে আমার থিটা। তাহলে থিটাটা বের করা তোমরা জানো, সেই জানা কনসেপ্টটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এটা গেল আমার কি, এটা গেল আমাদের বিভব বের করার ফর্মুলা। এখন আসো, আমাদের এটা হচ্ছে ইন জেনারেল ফর্মুলা, সব সময় আমরা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারবো, তোমাকে আর কোনো ফর্মুলা শেখার কোনো প্রয়োজন নাই। যদি কখনো যদি আমাদের জিনিসটা এরকম হয় যে আমরা এখানে যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে কি বিশেষ ক্ষেত্র যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে যদি কখনো অক্ষে অবস্থান করে, অর্থাৎ আমাদের মনে করো বিন্দু, আমরা এখানে একটা বিন্দু নিচ্ছি না, পি বিন্দু, তাহলে পি বিন্দুটা বাইরে কোথাও অবস্থান করছে। এখন এই পি বিন্দুর অবস্থান দুই রকম হইতে পারে। কেমন দুই রকম হইতে পারে? যেমন মনে করো এটা হচ্ছে মাইনাস কিউ আর এটা হচ্ছে আমাদের প্লাস কিউ। এখন একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে তার মিডল পয়েন্টটা। এখন আমি ধরে নিলাম আমার পি বিন্দু যেটা, সেটা হচ্ছে আমার অক্ষে অবস্থান করতেছে। এটা কোন বিন্দু? পি বিন্দু। তাহলে কেন্দ্র থেকে এটার দিকে, এটা হচ্ছে আমার কার দিক? এটা হচ্ছে আমার ওই ব্যাসার্ধ ভেক্টর আর এর দিক।
আর আরেকটা হচ্ছে কি ভাইয়া, আরেকটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর দিকটাও কিন্তু এদিকে। তাহলে বলো তো এই ক্ষেত্রে মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল টু কত ডিগ্রি? 0 ডিগ্রি। কারণ যেহেতু এটা অক্ষে অবস্থান করতেছে, কোথায়? অক্ষে। অক্ষে অবস্থান করলে এই কোণটা কত ডিগ্রি হচ্ছে? 0 ডিগ্রি হচ্ছে। যদি এই কোণটা 0 ডিগ্রি হয় তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো তো, আমাদের এই কোণটা যদি 0 ডিগ্রি হয় তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো? এখান থেকে আমরা বলতে পারবো, যেহেতু আমার কোণ 0 ডিগ্রি, তাই না? কোণ যেহেতু 0 ডিগ্রি, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো আমাদের cos 0 মান কত? আমরা জানি cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। তো cos 0 ডিগ্রি মান যদি আমাদের 1 হয় তখন আমরা এখান থেকে বলতে পারবো b হচ্ছে 1/4 পাই এপসিলন নট p ডিভাইডেড বাই r স্কয়ার। আলটিমেটলি তোমার এটা শিখা লাগতেছে না, তুমি এটা যদি শিখো এটা অ্যাপ্লাই করে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে ls r স্কয়ার মাইনাস l স্কয়ার এর যে ফর্মুলা দেখছো সেটা ইউজ করার কোনো দরকার নেই, পরীক্ষায় ফেসাল করার দরকার নেই। পরীক্ষায় সবসময় এই ফর্মুলা ইউজ করবা, কারণ এটা সবসময় আমরা সত্য হিসেবে ধরে নিই, কারণ এই দূরত্ব স্বভাবতই অনেক কম। এবার আসো, যদি কখনো আমার এটা হচ্ছে মনে করো মাইনাস কিউ, এটা হচ্ছে আমাদের প্লাস কিউ। এখন যদি আমাদের কোন একটা তড়িৎ দ্বিমেরুর আমাদের মনে করো তার সে হলো কোথায়, সে আমাদের মনে করো এখানে আছে, তাহলে এখানে যদি থাকে তাহলে বলো তো দিক কোন দিকে? আমাদের তড়িৎ দ্বিমেরুর দিক হচ্ছে আমার এদিক থেকে এদিকে, আর ব্যাসার্ধ ভেক্টরের দিক হচ্ছে মূল বিন্দু থেকে বাইরের দিকে মানে হচ্ছে এইদিকে। তাহলে মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। থিটা ইকুয়াল টু কত? 90। তাহলে তুমি বি এর মান বের করলে কত আসবে? 0। তাহলে আমরা বলতে পারি কোন একটা তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে কোনো বিন্দুতে বিভবের মান কত? 0। তাহলে লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোন বিন্দুতে বিভবের মান যদি 0 হয় তাহলে বলো তো আমার এই যে এ পয়েন্ট, এই পয়েন্টে এটা মনে করো পয়েন্টের নাম দিলাম এ, এই বিন্দুতে বিভব কত? 0। তাহলে বলো তো এটা মনে করো বি বিন্দু, বি বিন্দুতে বিভব কত? 0। তাহলে এখানেও বিভব 0, এখানেও বিভব 0। তাহলে বিভব যদি 0 হয়, বিভব পার্থক্য কত? তাও 0। তাহলে আমরা বলতে পারি এ থেকে বি বিন্দুতে কোন একটা আধানকে নিতে কৃত কাজ W = Q * 0, এর মানে 0। অর্থাৎ আমরা বলতে পারি তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোন বিন্দুতে আদান স্থানান্তরে কৃত কাজ কত? 0। লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোন বিন্দুতে আদান স্থানান্তরে কৃত কাজ কত? 0। তাহলে আমরা এভাবে ক্যালকুলেশন করতে পারি। এটা হচ্ছে আমাদের কার ফর্মুলা? এটা হচ্ছে ভি এর ফর্মুলা। যদি বিভব বের করতে হয় আমরা এই ফর্মুলা দিয়ে বের করব। এবার আসো আমরা যেটা করব সেটা হচ্ছে প্রাবল্যের ফর্মুলা। ওকে, আমাদের বিভব ক্যালকুলেশন করা শেষ। এবার আমরা দেখব প্রাবল্য কিভাবে ক্যালকুলেশন করে। তাহলে ঠিক সেম ভাবে সবকিছু আগের মতোই আছে, আমরা শুধু প্রাবল্য ক্যালকুলেশন করব। তাহলে আমরা আসি, প্রাবল্য যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে ঠিক সেম ভাবে আমরা প্রাবল্যটা ক্যালকুলেশন করব। প্রাবল্য ক্যালকুলেশন করলে কি হয় খেয়াল করো। তাহলে আমাদের এখানে প্রাবল্য বলতে আমরা ওই যে টোটাল প্রাবল্যটাই বের করব, যে আমরা এখানে আলটিমেটলি আমাদের অনেক কয়েকটা প্রাবল্য আছে। তো আমি যদি সেটা একটু বলি তোমাদেরকে, অনেকে নাকি এটা নিয়ে কনফিউজড, তো আমি তোমাদেরকে বলে দিই যে আমাদের টোটাল যে প্রাবল্যগুলো আছে এখানে আমি যদি একটু বড় করি চিত্রটা আগে তাহলে তোমাদের সুবিধা হবে মনে হয়। আমাদের এটা মনে করো মাইনাস কিউ, আর এখান থেকে আমাদের এটা হচ্ছে মনে করো আমাদের এটা হচ্ছে আমাদের মনে করো প্লাস কিউ। তাদের মধ্যবর্তী দূরত্ব টয়েল আমরা জানি, এটা হচ্ছে তাদের সেন্টার বা মধ্য বিন্দু। এই মধ্য বিন্দুতে একটু ভালো করে খেয়াল করে দেখি, মধ্যবিন্দু থেকে কোন একটা বিন্দু হচ্ছে আমার পি বিন্দু, এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত পি বিন্দু। এবং এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখবা যে আমাদের এখানে ডিরেকশনের ক্ষেত্রে তোমরা যদি দেখো তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখবা যে আমার এখানে ডিরেকশনটা এরকম, আমার এটা মাইনাস এটা প্লাস, তাহলে আমার এই যে কিউ এর ডিরেকশনটা হচ্ছে এইদিকে, এর মানে হচ্ছে তড়িৎ দ্বিমেরুর দিক। আর হচ্ছে ব্যাসার্ধ ভেক্টরের দিক হচ্ছে এইদিকে, এটা হচ্ছে আর। তাহলে এই যে ব্যাসার্ধ ভেক্টর, তাহলে খেয়াল করো এটা কোন একটা বিন্দু নিলাম, ওকে। তাহলে আমি এখন কি বের করব? প্রাবল্য বের করব। তাহলে ভাই বলো তো প্রাবল্য মানে কি? প্রাবল্য মানে হচ্ছে আমাদের একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বল। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখি, এখানে এটা আমাদের এখানে আমাদের জিনিসটা বোঝানো একটু হালকা ডিফিকাল্ট, বাট তবে আমি বলি এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ যেটা আছে আমাদের সেন্টার থেকে এই ব্যাসার্ধ বরাবর তার একটা প্রাবল্য উৎপন্ন হয়। মানে আলটিমেটলি জিনিসটা হচ্ছে কি জানো, তুমি যদি এখানে একটা একক ধনাত্মক আধান রাখো, সেই একক ধনাত্মক আধান, কারণ কোন একটা বিন্দুতে প্রাবল্য কিভাবে বের করি? একক ধনাত্মক আধান দিয়ে, তাই তো? হ্যাঁ, একক ধনাত্মক আধান রাখলে ওই একক ধনাত্মক আধান যেই বলগুলো অনুভব করে সেগুলো হচ্ছে প্রাবল্য। এখন দেখা যায় এখানে আমার একক ধনাত্মক আধান, একজন আমাকে প্রশ্ন করছিল এগুলো কোত্থেকে উৎপন্ন হয়, আমি তখন এই কথাটা মনে হয় বলি নাই। এখানে যেহেতু পি বিন্দুতে বের করতে বলছে, পি বিন্দুতে আমরা একটা একক ধনাত্মক আধান নিব। ওই একক ধনাত্মক আধান আমার তার যে ব্যাসার্ধ আছে না, এই যে ব্যাসার্ধ ভেক্টর,
এই ব্যাসার্ধ ভেক্টর বরাবর তার একটা বল কাজ করে, এটাকে আমরা বলি তার ব্যাসার্ধমুখী উপাংশ। এটাকে আমরা কি বলি? তার ব্যাসার্ধমুখী উপাংশ। এর মানে এখানে যে প্রাবল্যটা কাজ করে, প্রাবল্যের একটা উপাংশ ব্যাসার্ধের দিকে। আর আরেকটাকে আমরা বলি, এটা যদি ব্যাসার্ধমুখী উপাংশ হয়, আরেকটা তার ঠিক লম্ব দিয়ে কাজ করে, এটাকে আমরা বলি তার তির্যক উপাংশ ই থিটা। তাহলে এই ই আর এটাকে আমরা বলি কি ভাইয়া? এটাকে আমরা বলি তার ব্যাসার্ধমুখী উপাংশ। এটাকে আমরা কি বলি? ব্যাসার্ধমুখী উপাংশ। এটাকে আমরা বলি ব্যাসার্ধমুখী উপাংশ। আর এটাকে বলি প্রাবল্যের তির্যক উপাংশ। প্রাবল্যের কোন উপাংশ? তির্যক উপাংশ। তাহলে আমরা পাইলাম আমাদের যে প্রাবল্য, এই প্রাবল্যের একটা হচ্ছে ব্যাসার্ধমুখী উপাংশ, আর একটা হচ্ছে কোন উপাংশ, আর একটা হচ্ছে তির্যক উপাংশ। ওকে, দেন একটু ভালো করে খেয়াল করে দেখি, আমরা প্রকৃতপক্ষে যদি একটু চিন্তা করে দেখি, তাহলে আমার এখানে হচ্ছেটা কি? আমার এখানে কিন্তু দেখো, এই যে দুটো আধার, এটা কিন্তু পরস্পর কাছাকাছি, খুবই কাছাকাছি। এই যে একটা এখানে আর একটা হচ্ছে এখানে। তাহলে আমরা যদি বলি কাছাকাছি, তাহলে এখানে হচ্ছে মাইনাস কিউ, এখানে হচ্ছে আমাদের প্লাস কিউ। তাহলে আমি যদি এখান থেকে এই পয়েন্টটা চুজ করি, এই পয়েন্টে আমরা কি করব? আমাদের প্রাবল্য বের করার জন্য একটা একক ধনাত্মক আধার নেব। তাহলে সিম্পল ওয়েতে আমি যদি চিন্তা করি, এই প্লাস কিউ কি করবে? বিকর্ষণ করে এদিকে ধাক্কা দিবে। এই মাইনাস কিউ তাকে আকর্ষণ করে এদিকে টান দিবে। তাদের যে লব্ধিটা, সেই লব্ধিটা আমাদের হবে টোটাল প্রাবল্য, ঠিক কি না? এটা হচ্ছে আমার টোটাল প্রাবল্য। বাট আসলে পরীক্ষায় আমার এই দূরত্ব আর এই দূরত্ব R1 R2 দেওয়া থাকে না। এবং তুমি খেয়াল করে দেখবা, আমরা ক্যালকুলেশন করে শেষ পর্যন্ত এগুলো সবগুলোকে আর এ কনভার্ট করে নিছি, ঠিক কি না? ওকে, যেহেতু আমি আর এ কনভার্ট করে নিছি, এবার আমি যে কাজটা করতেছি, এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত প্রাবল্যটা, তাই না? ওই প্রাবল্যটা হচ্ছে এটা। একটু খেয়াল করো, যে প্রাবল্য আমরা পাইছি সেই প্রাবল্য হচ্ছে এটা। এখন আমি কি করি জানো? আমার যেহেতু আমি এখানে কাউন্ট করি হচ্ছে, কারণ পরীক্ষায় তোমাকে দেওয়া থাকবে কেন্দ্র থেকে এই দূরত্ব দিয়ে কাউন্ট করি, ওই কারণে এই দূরত্বের সাপেক্ষে আমরা তার একটা উপাংশ নিলাম। আমরা জানি একটা ভেক্টরকে অনেকগুলো উপাংশে ভাগ করা যায়, তার মধ্যে আমি যদি দুইটা লম্ব উপাংশ নিই, একটা হচ্ছে তার আনুভূমিক বরাবর আর একটা উলম্ব বরাবর। আনুভূমিক যেটা নিলাম সেটা হচ্ছে তার ব্যাসার্ধ বরাবর। তাহলে টোটাল লব্ধি প্রাবল্য যেটা, এই লব্ধি প্রাবল্যকে মনে করো দুইটা উপাংশে ভাগ করলাম, একটা উপাংশ এটা, একটা উপাংশ এটা। তাহলে আমরা বলতে পারি এই ই এর দুটো উপাংশ যদি ই আর এবং ই থিটা হয়, তাহলে আমরা বলতে পারি ই আর এবং ই থিটা এর লব্ধি হচ্ছে ই। তাহলে এটা হচ্ছে মেইন বেসিক জিনিসটা, কিভাবে উৎপন্ন হয়, আর এটা হচ্ছে কিভাবে আমরা অ্যাপ্লাই করি। তাহলে আমরা অ্যাপ্লাই করি হচ্ছে এই অনুযায়ী, অর্থাৎ তুমি এখান থেকে যে লব্ধিটা পাইলা সেটা হচ্ছে এটা। আর এখান থেকে আমার যেহেতু এরা পরস্পর খুবই কাছাকাছি, এদের ক্যালকুলেশন করা খুবই কষ্টকর, তো আমরা যে কাজটা করি, আমরা তাকে তার সেন্টার থেকে যে দূরত্ব আর, কারণ এভাবে ক্যালকুলেশন করতে হলে তোমাকে R1 এবং R2 হিসেবে ক্যালকুলেশন করতে হবে, যেটা কখনো দেওয়া থাকে না। এগুলো ক্যালকুলেশন করা মোর ডিফিকাল্ট, ওই কারণে আমরা তাকে ব্যাসার্ধ আর তির্যকে ভাগ করি। তাহলে ব্যাসার্ধ বরাবর যেহেতু এটাকে বলতেছি ব্যাসার্ধমুখী উপাংশ, আর তির্যক মানে কি? বাঁকা করে। তাহলে যেটা তার সাথে বাঁকা করে আছে, লম্ব করে, আমরা যদি লম্ব উপাংশ নিছি, তাকে আমরা বলতেছি ই থিটা। তাহলে আমরা বলতে পারি ই আর এবং ই থিটা হচ্ছে ই এর দুটো কি? উপাংশ। তাহলে আমরা বলতে পারি ই ইকুয়ালস টু রুট ওভার ই থিটা স্কয়ার প্লাস ই আর স্কয়ার, এবং এই কোণটাকে আমরা বলি এটাকে আমরা বলি ফাই। তাহলে আমরা এখানে বলতে পারি tan phi ইকুয়ালস টু হচ্ছে আমার লম্ব বাই ভূমি মানে হচ্ছে ই থিটা ডিভাইডেড বাই ই আর, এবং এখান থেকে শেষ পর্যন্ত ক্যালকুলেশন করে বলা যায় এটাকে হাফ tan থিটাও বলা যায়, তোমাদেরকে আমি বেসিকে পড়াইছিলাম। এবার আসো প্রাবল্যের ফর্মুলা। প্রাবল্যের ফর্মুলার ক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হয়, যদিও এগুলো পরীক্ষায় খুব বেশি আসে না, ব্যাসার্ধমুখী উপাংশের জন্য একটা ফর্মুলা আছে, তির্যক উপাংশের জন্য একটা ফর্মুলা আছে। প্রমাণের কোনো প্রয়োজন নাই, শুধু ফর্মুলাগুলো একটু শিখে রাখবা। আমাদের ব্যাসার্ধমুখী উপাংশ 1/4 পাই এপসিলন নট 2p cos থিটা ডিভাইডেড বাই r কিউব। আর যদি আমরা তির্যক উপাংশ নিই, তাহলে আমাদের তির্যক উপাংশ যেটা, তার মান আসে 1/4 পাই এপসিলন নট p sin থিটা ডিভাইডেড বাই r কিউব। তাহলে আমরা বলতে পারি আমাদের ফর্মুলা কয়টা? একটা ফর্মুলা হচ্ছে ব্যাসার্ধমুখী উপাংশ, আর এটা হচ্ছে তির্যক উপাংশ। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো r এর মান লাগে, থিটার মান লাগে, p এর মান আমরা বের করতে পারি q ইনটু টুয়াইস l, এগুলো জানলেই চলে। এই দুটাকে একসাথে করলে এটা পাই। পরীক্ষায় এই দুটো খুব বেশি আসে না, পরীক্ষা আসে শুধুমাত্র ই। তো ই এর জন্য তুমি এই দুইটা বের করে দেন ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নাই। কেন? কারণ পরীক্ষার জন্য আমি এই দুইটাকে ক্যালকুলেশন করে নতুন একটা ফর্মুলা আমাদের জানা আছে, সেটা কত? ই ইকুয়ালস টু 1/4 পাই এপসিলন নট p ডিভাইডেড বাই r কিউব রুট ওভার 1 প্লাস 3 cos স্কয়ার থিটা।
এই ফর্মুলাটা আমাদের কি জানা আছে, অর্থাৎ পরীক্ষায় প্রাবল্য আসলে আমরা এই ফর্মুলা ব্যবহার করব। যদি কখনো প্রাবল্য বলে, প্রাবল্য মানে হচ্ছে লব্ধি প্রাবল্য, এই লব্ধি প্রাবল্য আমরা ইউজ করব। আর যদি বলা হয় তির্যক উপাংশ, আনুভূমিক উপাংশ, মানে আমাদের তির্যক উপাংশ, ব্যাসার্ধমুখী উপাংশ, তখন সেগুলো বের করব। কিন্তু ইন জেনারেল আমরা কোনটা বের করব? ইন জেনারেল আমরা প্রাবল্য E = 1/4πε0 phi divided by r cube √1 plus √1 plus 3 cos square থিটা আমরা ব্যবহার করব। আর থিটা কিভাবে বের করতে তোমরা অবশ্যই বুঝতে পারছো, থিটা বের করার নিয়ম। তাহলে আমরা থিটাটা আমরা আগে দেখাইছিলাম, থিটা কিভাবে বের করতে হয়, ওই থিটা বের করে দেন তোমরা ক্যালকুলেশন করে ফেলবা, আনসার মিলে যাবে। এগুলো হচ্ছে আমাদের তড়িৎ দ্বিমেরু সংক্রান্ত যে আমাদের কনসেপ্টটা। এখন একটু ভালো করে খেয়াল করো, আমি অলরেডি তোমাকে তড়িৎ দ্বিমেরু সম্পর্কে কনসেপ্টটা বললাম। হ্যাঁ, এবার আসি আমাদের বইতে যদি কোনো ম্যাথ থাকে সেই ম্যাথগুলো আমরা করি। তাহলে আমি এখানে কয়েকটা কথা বললাম। এক নম্বর কথা হচ্ছে তড়িৎ দ্বিমেরু হচ্ছে আধানদ্বয় পরস্পর সমান হইতে হবে, এরা বিপরীতধর্মী হইতে হবে, কাছাকাছি হইতে হবে। আধানের পরিমাণ হচ্ছে কিউ, এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ। দিক কোন দিকে? মাইনাস থেকে প্লাসের দিকে। অর্থাৎ আমাদের এখান থেকে যদি তড়িৎ দ্বিমেরু ভ্রামক বের করি, তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি? যে কোনো একটা আধানের মান, যেহেতু দুইটার মান সমান, ইনটু তাদের মধ্যবর্তী দূরত্ব, তাদের মধ্যবর্তী দূরত্বকে আমরা বলি টুয়াইস এল। এবার আসি তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে কোন একটা বিন্দুর যে দূরত্ব, ওই দূরত্বকে আমরা বলি আর, এবং ওই দূরত্বের সাথে তড়িৎ দ্বিমেরুর নেগেটিভ থেকে পজিটিভ যে ডিরেকশনটা, এই ডিরেকশন যে কোণ উৎপন্ন করে সেই কোণটা হচ্ছে থিটা। তাহলে এখান থেকে আমরা ওই থিটাটা কাউন্ট করে বিভব বের করতে পারবো, প্রাবল্য বের করতে পারবো। যদি বলা হয় কখনো অক্ষে হলে কোণটা হচ্ছে 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি হইতে পারে। আর যদি কখনো বলা হয় লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, থিটার মান 90 ডিগ্রি। এভাবে আমরা যেটা বলবো সেটা ক্যালকুলেশন করে ফেলতে পারবো। তোমার আলাদা আলাদা ফর্মুলার দরকার নেই। অক্ষে বললে অক্ষের জন্য ফর্মুলা শিখার কি দরকার? এখানে থিটার মান 0 বসাও। তোমার লম্ব সমদ্বিখণ্ডক বলছে, আলাদা ফর্মুলা শিখার কি দরকার? এখানে থিটার মান 90 বসাও, আনসার বের হয়ে যাবে। তাহলে তুমি ফর্মুলা বিভবের জন্য একটা, প্রাবল্যের জন্য একটা শিখে রাখবা। তাহলে আশা করি পরীক্ষায় কোনো প্রবলেম হবে না। তো এতটুকু ছবি তুলছিলাম, হ্যাঁ তুলছি। তাহলে এতটুকু গেল আমাদের তড়িৎ দ্বিমেরু, যেটা ওই তড়িৎ দ্বিমেরুর বেসিকটা, মানে হচ্ছে সেখানে তুমি যা যা পাইছিলে সেগুলো আমি একটু তোমাকে মনে করাই দিলাম। ওকে, দেন আমি যে কাজটা করবো ভাইয়া, আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে ম্যাথ করাবো। প্রথমে একটা ম্যাথ দিই, তোমার বইতে আছে। এই ম্যাথে অনেকে একটু কনফিউজড হয়ে যায় যে আমাদের তপন স্যারের বইয়ে 2.15 নাম্বার ম্যাথ, অনেকে মনে করে ম্যাথটা ভুল আছে। 2.15 ম্যাথ ভুল নয়, তাদের কনসেপ্টে ভুল। বলা হলো 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের তিনটি শীর্ষ এ বি ও সি তে যথাক্রমে +2 ন্যানোকুলম, -2 ন্যানোকুলম, +2 ন্যানোকুলম আধান আছে, এত আধান আছে। বলা হলো এদের তুল্য দ্বিমেরু ভ্রামকের মান নির্ণয় করো। যদি তোমার বেসিক ক্লিয়ার থাকে তাহলে এই ম্যাথটা খুবই সোজা, অনেকে নিজে নিজে পেরে যাবে। আর যদি বেসিক ক্লিয়ার না থাকে, অনেকের এই ম্যাথে আমাদের খুব বেশি প্রবলেম হবে। তাহলে একটু খেয়াল করে দেখি, আমরা দেখি যেভাবে বললো সেভাবে আমরা ক্যালকুলেশন করে শুরু করি। আওয়ার সলিউশন ইজ হিয়ার। তাহলে একটু খেয়াল করে দেখো, বলা হলো 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ। তাহলে আমি একটি সমবাহু ত্রিভুজ আঁকবো। ওকে, তাহলে সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য কি? তার তিনটা বাহু সমান সমান। তাহলে এটাও 2 সেন্টিমিটার, এটাও 2 সেন্টিমিটার, এটাও 2 সেন্টিমিটার। দেন এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাও কত? 60 ডিগ্রি। এবার আসো, বলা হলো তিনটি শীর্ষবিন্দু এ বি সি। তাহলে তিনটি শীর্ষবিন্দু তুমি তোমার মতো দাও। একটাকে নাম দিলাম এ, একটাকে নাম দিলাম বি, একটাকে নাম দিলাম সি। এবার তোমাকে বলা হলো কি এ বি সি তে, তাহলে এ বি সি তে যথাক্রমে +2 -2 +2। তাহলে এ তে দিব কত? +2 ন্যানোকুলম।
তাহলে এতে আমি দিলাম আধানের পরিমাণ, তাহলে কিউ এ ডাইরেক্ট দিয়ে দিই, কিউ এ ইকুয়ালস টু +2 ন্যানো কুলম। বুঝতে পারতেছ আমরা কুলমে নিব। তারপর হচ্ছে বিতে আছে কিউ ইকুয়ালস টু কিউবি ইকুয়ালস টু -2 ন্যানো কুলম, আর সিতে কিউসি ইকুয়ালস টু +2 ন্যানো কুলম। এবার তোমাকে বললো এদের তুল্য দ্বিমেরু ভ্রামকের মান, তুল্য দ্বিমেরু ভ্রামক। তাহলে আমি আগেই বলছিলাম দ্বিমেরু হওয়ার শর্ত কি, দুইটা আধান একটা নির্দিষ্ট দূরত্বে থাকতে হবে, যদিও দূরত্বটা অত্যন্ত কম হয়, এবং আধান দ্বয়ের মান পরস্পর সমান ও বিপরীত হতে হবে। তাহলে তুমি চিন্তা করে দেখো, তোমার এখানে যদি চিন্তা করো, এখানে আছে +2, এখানে আছে -2, এখানে আছে +2, ন্যানো কুলমটা দিলাম না আর কি। তাহলে দেখো এটার মান যা, এটার মান সেম, সমান ও বিপরীত। তাহলে আমি কি বলতে পারি এই দুইটা মিলে একটা তড়িৎ দ্বিমেরু গঠন করে, যেভাবে গঠন করে। একইভাবে এটা -2, এটা +2, তাহলে আমি কি বলতে পারি এই দুইটা মিলে একটা তড়িৎ দ্বিমেরু গঠন করে, যেভাবে গঠন করে। এটা +2, এটা +2, কোন তড়িৎ দ্বিমেরু হবে না, ভাইয়া হবে না। তাহলে দেখো তোমাকে বুঝে নিতে হবে তড়িৎ দ্বিমেরু মানে হচ্ছে আধান-দ্বয় পরস্পর সমান ও বিপরীত। তাহলে সমান সমান আছে সবগুলাই, এই দুইটা পরস্পর বিপরীত, এই দুইটা পরস্পর বিপরীত, তাহলে তড়িৎ দ্বিমেরু কয়টা, দুইটা। তাহলে এবার আসো দিক কোন দিকে, ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে। এই মাইনাস থেকে প্লাসের দিকে এটা হচ্ছে আমাদের P1 ধরে নিলাম, আর মাইনাস থেকে প্লাসের দিকে এটাকে ধরে নিলাম P2। এবার এটার দিক যদি এদিকে হয়, এটার দিক যদি এদিকে হয়, মধ্যবর্তী কোণটা কত, আলফা ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। P1 বের করো, P2 বের করো, এরপর সমান্তরিক সূত্র ব্যবহার করো। যেহেতু একটা P1 আর একটা P2, তাদের লব্ধিটা হবে আমাদের P, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা একটু সুন্দরভাবে ফিগারটা ড্র করি। দেখো তাহলে আমরা বলতে পারি এখানে যেহেতু মাইনাস, এখানে যেহেতু প্লাস, এখানে একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাজ করবে এদিকে, সেটা হচ্ছে আমার কিউ, এটাকে নাম দিলাম P1। আর এদিকে একটা কাজ করবে নেগেটিভ থেকে পজিটিভের দিকে, এটা হচ্ছে P2। দিকটা মাথায় রাখতে হবে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে। তাহলে P1 পাইলাম, P2 পাইলাম। তোমার প্রথম কাজ P1 P2 বের করা। তাহলে P1 ইকুয়াল টু কি হবে বলো তো, Q ইনটু টুয়াইস L, Q ইনটু টুয়াইস L। Q এর মান কত, Q এর মান হচ্ছে 2 ন্যানো কুলম। Q এর মান কত, 2 ন্যানো কুলম। তাহলে 2 ন্যানো কুলমকে কুলমে কিভাবে নিব, 2 ইনটু 10 ইনভার্স 9 কুলম ইনটু দূরত্ব, আধান দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে টুয়াইস L, এই দূরত্ব কত 2 সেন্টিমিটার। তাহলে 2 ইনটু 10 ইনভার্স 2, ক্যালকুলেশন করলে P1 পেয়ে যাবা। সিমিলারলি P2 ইকুয়াল টু কত, Q ইনটু টুয়াইস L। তাহলে আমরা বলতে পারি 2 ইনটু 10 ইনভার্স 9 ইনটু 2 ইনটু 10 ইনভার্স 2। তাহলে P1 P2 পেয়ে গেলাম। তাহলে লব্ধি Pটা কত হবে, √P1 স্কয়ার প্লাস P2 স্কয়ার প্লাস 2 P1 P2 cos of alpha। P1 এর মান জানি, P2 এর মান জানি, এরপর 2 ইনটু P1 P2 জানি, cos কত ডিগ্রি, 60 ডিগ্রি। ক্যালকুলেশন করলে তুমি তোমার আনসারটা পেয়ে যাবা। এটাই হচ্ছে আমার টোটাল আমাদের তুল্য ধারক, আমাদের এখান থেকে আমি আনসারটা পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের তুল্য দ্বিমেরু ভ্রামক, তুল্য দ্বিমেরু ভ্রামকটা আমরা পেয়ে যাব। ওকে, নেক্সট। এবার তোমাদের বইতে আমি তো বিবাহের কোনো ম্যাথ দেখতেছি না, বিবাহের ম্যাথ তোমরা করে ফেলতে পারো সিমিলারলি। আমি জাস্ট বইতে একটা ম্যাথ দেখতেছি, সেটা হচ্ছে প্রাবল্যের ম্যাথ। প্রাবল্যের একটা ম্যাথ দেখতেছি, সেই ম্যাথটা করাই আমি ছেড়ে দিচ্ছি। তোমাদের বইতে প্রাবল্যের একটা ম্যাথ দেখতেছি, তড়িৎ দ্বিমেরুর জন্য প্রাবল্য বের করার ম্যাথ, ওই ম্যাথটা আমরা একটু দেখি, তাহলে তোমরা আইডিয়া পাবা কিভাবে ম্যাথগুলো আমাদের করতে হয়। এটা হচ্ছে তোমার বইয়ের 2.16 তপন স্যারের বই। বলা হলো বায়ুতে অবস্থিত একটি তড়িৎ দ্বিমেরুর দুটি বিপরীত আধানের প্রত্যেকটির মান 3.2 ইনটু 10 ইনভার্স 6 কুলম, এবং এদের মধ্যবর্তী দূরত্ব 4 সেন্টিমিটার। তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর এর মধ্যবিন্দু থেকে
5 মিটার দূরে প্রাবল্যের মান নির্ণয় করো, অথবা প্রাবল্য কত। তাহলে একটু সিম্পল জিনিস আমরা ভালোভাবে খেয়াল করে দেখি কি কি দেওয়া আছে। বায়ুতে অবস্থিত একটি তড়িৎ দ্বিমেরু। এত বলতে পারবে বায়ুটা কেন আসতেছে। দেখো বায়ু ছাড়া অন্য কোনো কিছু হলে তড়িৎ দ্বিমেরু আমাদের প্রাবল্য বের করতে বলছে। প্রাবল্যের ফর্মুলা কি? E = 1/4πε0, আমাদের 1/4πε0 phi / r³ * √1 + 3 cos স্কয়ার থিটা, এটা ছিল আমাদের ফর্মুলা। এবার তুমি বলো ভাই বায়ুতে না বলে যদি অন্য কোনো মাধ্যম বলতো সমস্যা নাই তো। 1/4πε তোমরা এটা জানো, আমরা জানি এপসাইলন = k ε0, এর মানে এই ধরনের ম্যাথ আমরা আগে করেছিলাম। অন্য মাধ্যম হইলে আমাকে কি k এর মান দেওয়া থাকতো, সেটা অনুযায়ী আমরা করে ফেলতাম। বলা হলো দুটি বিপরীত আধানের প্রত্যেকটির মান, যেহেতু আধান দুটি পরস্পর বিপরীত, প্রত্যেকটি মান হচ্ছে এত। মান মানে কার মান? q এর মান। q = 3.2 × 10⁻6 কুলম। এবং এদের মধ্যবর্তী দূরত্ব কত? 4 সেন্টিমিটার। দূরত্ব কি দ্বারা প্রকাশ করি? টুয়াইস l, দ্যাট মিন্স টুয়াইস l = 4 × 10⁻2 মিটার। বলা হলো তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর, কোথায়? অক্ষের উপর। অক্ষ মানে কি? অক্ষ মানে হচ্ছে আমার থিটা = কত ডিগ্রি? 0 ডিগ্রি। অক্ষের উপর কোন বিন্দুতে, অক্ষের উপর বলা হলো মধ্যবিন্দু থেকে 5 মিটার দূরে, মধ্যবিন্দু থেকে যে দূরত্ব তাই কি দ্বারা প্রকাশ করি? r দ্বারা। r মানে হচ্ছে মধ্যবিন্দু থেকে দূরত্ব কত? 5 মিটার। দূরত্বের প্রাবল্য কত? তাহলে আমরা একটু দেখি। প্রথমে থিটার মান 0 বসাই। cos 0 মান কত? 1। তাহলে 1 + 3 সমান কত হলো? 4। তাহলে আমাদের √4 মানে কত? 2। এক কথায় আমরা এটাকে লিখতে পারি 1/4πε0 2π / r³। তোমার বইতে দেখবা এই ফর্মুলা দিয়ে ডাইরেক্ট করে দিয়েছে। তুমি চিন্তা করো ভাই এটা তো সোজা, আমি ডাইরেক্ট করে ফেলি। তুমি ডাইরেক্ট করলেও হবে ভাই, আমি তোমাকে রিকোয়েস্ট করব তুমি এখান থেকে করো। ফর্মুলা একটা মুখস্থ রাখবা, বইয়ের মতো বারবার মুখস্থ করার দরকার নাই। এই ফর্মুলা মুখস্থ রাখবা, এই ফর্মুলা দিয়ে করবা। বইয়ে থিটার মান বসাই নাই, তুমি থিটার মান বসাইছো, সমস্যা আছে? এক লাইন বেশি করলা, কোনো টেনশন নাই। এক ম্যাথ সূত্রে সব ম্যাথ শেষ। এবার মান বসাও। 9 × 10⁹ × 2 × p। p এর মান কত? q × টুয়াইস l। q এর মান কত? 3.2 × 10⁻6 × টুয়াইস l এর মান 4 × 10⁻2 / r³। r এর মান 5, 5 ক্যালকুলেশন করলে आंसर পেয়ে যাবে। এটা হচ্ছে প্রাবল্যের মান। সিমিলারলি তোমরা বিভবের ম্যাথগুলো করতে পারবা। তো আমরা আজকে এতটুকুই, এর বেশি আমরা না আগাই। তো আমাদের স্থির তড়িতের আমরা বেসিকে 7টা ক্লাস গেল, আর আমাদের ম্যাথের আমরা আজকে সব 3টা ক্লাস নিলাম, এবং আগামী ক্লাস নিলে আমাদের স্থির তড়িতের সবগুলো শেষ হয়ে যাবে। আর আমাদের 2টা টপিকস বাকি আছে। একটা হচ্ছে স্থির তড়িতের আমাদের ধারকত্বের ম্যাথগুলা, আর আরেকটা হচ্ছে আমাদের গাউসের ল। তাহলে গাউস ল আর ধারকত্ব এই দুইটা আমি আগামী ক্লাসে ফোকাস করে দুইটা শেষ করে দিব। তো তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ধারকত্ব নিয়ে যে প্রশ্নগুলো, ধারকের যেমন আমরা রোধ, যেহেতু আমরা চলতড়িৎ পড়াই ফেলছি, রোদের যেরকম সমবায় পড়ছি না, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, রোদের আবার শর্ট সার্কিট আছে, সিমিলারলি ধারকেরও থাকতে পারে। এখন ধারকের তুল্য ধারকত্ব আর রোদের তুল্য রোধের মধ্যে পার্থক্য কি তোমরা জানো? যে আমার ফর্মুলা খালি উল্টা, ওই উল্টা ফর্মুলা মাথায় রেখে তুমি এবার রোদের মতো করে সবকিছু ক্যালকুলেশন করতে পারবা। তো ধারকের যে বর্তনীগুলো আছে সেই বর্তনী আমি তোমাদেরকে সলভ করাবো না, তোমাদের কাজ হচ্ছে ওই বর্তনীগুলো নিজে নিজে সলভ করা আমাদের চলতড়িতের মতো, তবে সূত্রটা মাথায় রেখে। এখন বিভিন্ন যে ধারক আছে, যেমন সমান্তরাল ধারক, গোলাকার পরিবাহী ধারকত্ব, হ্যাঁ এই ধরনেরগুলো পড়াইয়া আমরা আমাদের যা যা পড়ানো, তারপর হচ্ছে ধারকের দুইটা পাতের মাঝখানে যদি কিছু একটা থাকে তখন কিভাবে করতে হবে, এই ধরনের ম্যাথগুলো আমরা আগামী ক্লাসে করাবো। আর গাউসটা আমরা সবগুলো একসাথে গুছাই দিব আগামী ক্লাসে। আমাদের ইনশাআল্লাহ এই স্থির তড়িৎ ফিনিশিং হয়ে যাবে। এর পরের ক্লাস থেকে আমরা আমাদের 4 নাম্বার অধ্যায় চুম্বক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় চুম্বক। বিভিন্ন জায়গায় দেখবে চুম্বকটা এলোমেলো আছে, আমরা খুব গুছাই পড়াবো এবং চুম্বক আমরা অনেক কিছু পড়াবো। আর আমাদের চুম্বকটা আমরা বইয়ের সাথে তাল মিলিয়ে চলবো না, একটু আমাদের মতো করে চলবো, কারণ আমরা এখানে এক্সট্রা অনেক কিছু পড়াবো সৃজনশীলের জন্য। মানে আমরা সৃজনশীলটাকে টার্গেট করে চুম্বকটা আগাবো, এবং চুম্বকের বেসিকটা খুব ভালোভাবে ক্লিয়ার করতে হয়। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট চুম্বক চ্যাপ্টার শেষ করে ফেলে কিন্তু তার বেসিকটা ক্লিয়ার হয় না। ইনশাআল্লাহ আমাদের ক্লাস করলে খুব ভালো বেসিক ক্লিয়ার হবে, কারণ আমরা ডিরেকশন ক্ষেত্রে এখানে সবচেয়ে বড় ফ্যাক্ট, ডিরেকশনটা আমরা খুব ভালো করে বুঝাবো চুম্বকে। তো আশা করি কোনো সমস্যা হবে না, কনসেপ্ট ক্লিয়ার করে পড়লে খুবই সোজা লাগবে। তো তাহলে আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে। তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করে নিবা। আমরা নেক্সট ক্লাসে এটা শেষ করি, এরপর আমরা চুম্বকে চলে যাব। তো তাহলে আজকে এতটুকু, এই পর্যন্ত থাকুক। আল্লাহ হাফেজ।